সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেমন্তের এই সুন্দর সকালে যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, যুক্তিবিদ্যা অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে পরিচিত হয়েছিলাম এবং জীবন গঠনের জন্য শিক্ষা জিনিসটা কি সে সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা যুক্তিবিদ্যা বিষয়ে কথাবার্তা বলবো। যুক্তিবিদ্যা জিনিসটা কি, কেন, কি কি বিষয় এখানে পঠন পাঠন হবে, শিখন শেখানো হবে, সে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব এবং শোনার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মনোযোগ সহকারে আমার কথা শুনতে তোমাদের কোনো ধরনের কোনো অনীহা অনাগ্রহ নাই। তো প্রথমেই যুক্তিবিদ্যা জিনিসটা কি সে সম্পর্কে আমি তোমাদেরকে সামান্য আলোকপাত করব। অর্থাৎ যুক্তিবিদ্যার ধারণা, কনসেপ্ট অফ লজিক। কনসেপ্ট অফ লজিকের মধ্যে প্রথম যে কথাটা, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দটি হচ্ছে লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক। এই লজিক আসছে গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকিটা আবার হচ্ছে লোগোস শব্দের বিশেষণ। লোগোস শব্দের বিশেষণ। গ্রিক ভাষায় লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান বা চিন্তা বিষয়ক বিজ্ঞান। আর যুক্তিবিদ্যাকে সাধারণভাবে সংজ্ঞায়িত করলে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্যের সন্ধান লাভ এবং ভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যে যুক্তি ও তার সহায়ক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। আমি আবার বলছি, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি প্রায়োগিক বিজ্ঞান যা সত্যের সন্ধান লাভ এবং ভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যে যুক্তি ও তার সহায়ক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি দেখা যাচ্ছে? সত্যের সন্ধান লাভ এবং ভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যে যুক্তি এবং তার সহায়ক প্রক্রিয়া, এই চারটি গুরুত্বপূর্ণ কথা সংজ্ঞাটার মধ্যে আসছে। অর্থাৎ যুক্তিবিদ্যার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সত্যের সন্ধান লাভ, ভ্রান্তি এড়ানো। অর্থাৎ আমরা যে যুক্তি প্রদান করব সেখানে যাতে ভুল ভ্রান্তি না হয়, উদ্দেশ্যে যুক্তি এবং তার সহায়ক প্রক্রিয়া। অর্থাৎ যুক্তি নিয়ে আমরা আলোচনা করব এবং যুক্তি গঠন করার জন্য যে সমস্ত বিষয়গুলির সহযোগিতা সাহায্য আমাদের প্রয়োজন সে বিষয়গুলি নিয়েও আমরা আলোকপাত করব। তো যুক্তিবিদ্যা বিষয়ের যে সাধারণ ধারণাটি আমি দিলাম, এই সাধারণ ধারণাটা ছাড়াও যুক্তিবিদ্যার বিভিন্ন যুক্তিবিদ্যাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সেই সংজ্ঞা প্রদান করতে যে আই.এম. কপি অর্থাৎ ইরভিং এম. কপি নামে একজন যুক্তিবিদ, উনি বলেছেন তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেছেন যে যুক্তিবিদ্যাকে 100ভাবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ উনি নিজেই যুক্তিবিদ্যার 100টি সংজ্ঞা প্রদান করতে পারেন। তাহলে তোমরা বুঝতেই পারছো, একজন যুক্তিবিদই যদি যুক্তিবিদ্যার 100টা সংজ্ঞা প্রদান করতে পারে তাহলে অন্য যুক্তিবিদ তো আছেই, তাহলে যুক্তিবিদ্যার অসংখ্য সংজ্ঞা আমরা প্রদান করতে পারি এবং বিভিন্ন যুক্তিবিদ থেকে নিতে পারি। সেক্ষেত্রে অলডিস বলছে যুক্তিবিদ্যা হচ্ছে
চিন্তার বিজ্ঞান, তারপরে যার কথা আমরা বললাম সেই আই.এম. কফি, সেটা বলছে যুক্তিবিদ্যা হচ্ছে সঠিক যুক্তি থেকে ভুল যুক্তিকে পৃথক করার জন্য যেসব পদ্ধতি এবং নিয়মাবলী ব্যবহার করা হয় সে সমস্ত পদ্ধতি এবং নিয়মাবলীর আলোচনা। যুক্তিবিদ্যা হচ্ছে সঠিক যুক্তিকে ভুল যুক্তি থেকে পৃথক করার জন্য যেসব পদ্ধতি এবং নিয়মাবলী ব্যবহার করা হয় সে সমস্ত পদ্ধতি এবং নিয়মাবলীর আলোচনা। আরেকজন প্রখ্যাত যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল, উনি বলছে যুক্তিবিদ্যা হচ্ছে প্রমাণের এবং সাক্ষ্য বিচারের মূল্যায়নে নিয়ত বধির ক্রিয়া এবং জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি নিয়মাবলী ব্যবহার করা হয় তার আলোচনা। যুক্তিবিদ্যা হচ্ছে প্রমাণের এবং সাক্ষ্য বিচারের মূল্যায়নে নিয়ত বধির ক্রিয়া এবং জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্যে যে সমস্ত পদ্ধতি ও নিয়মাবলী ব্যবহার করা হয় সে সমস্ত পদ্ধতি এবং তার সহায়ক অন্য অন্য প্রক্রিয়ার বিজ্ঞান। এই গেল যুক্তিবিদ্যার দুটি সংজ্ঞা এবং একটি সাধারণ সংজ্ঞা এবং তার সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার আমরা কি চেষ্টা করলাম। এখন যুক্তিবিদ্যার এই ধারণা দিতে যে সেখানে আমরা দেখলাম যে চিন্তা একটা কথাটি আছে, থট। এখন আমরা আলোচনা করব যে চিন্তা জিনিসটা আসলে কি। যুক্তিবিদ্যায় চিন্তা কথাটা অত্যন্ত ব্যাপক। যুক্তিবিদ্যায় চিন্তা কথাটা যেমন ব্যাপক তার চেয়ে আরও অধিক ব্যাপক হচ্ছে মনোবিজ্ঞানে। মনোবিজ্ঞানে চিন্তা বলতে কল্পনা, প্রত্যক্ষণ, স্মৃতি ইত্যাদি বিষয়কে নির্দেশ করে। সেখানে কোনো কোনো সময় চিন্তা বলতে চিন্তার ফল এবং প্রক্রিয়ার কথাও বলা হয়েছে, কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে শুধুমাত্র সবিচার চিন্তা বা বিচারমূলক চিন্তাকেই বোঝানো হয়েছে। যুক্তিবিদ স্টেবিং চিন্তা বলতে বিচারমূলক চিন্তার কথা বলেছেন। তাহলে যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা কি বুঝবো? সবিচার চিন্তা, স্পেকুলেটিভ থট বা বিচারমূলক চিন্তা। অনুমান, ইনফারেন্স, অনুমানের বাংলা প্রতিশব্দ ইনফারেন্স। এখন অনুমান জিনিসটা কি? অনুমান হচ্ছে একটি পরোক্ষ জ্ঞান। জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে জ্ঞান লাভের যে মানসিক প্রক্রিয়া তার নাম হচ্ছে অনুমান। অর্থাৎ অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। আমাদের যে জানা বিষয় আছে সেই জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার যে মানসিক প্রক্রিয়া, সেই মানসিক প্রক্রিয়ার নাম হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যায় কোনো প্রদত্ত যুক্তিবাক্য বা বাক্যসমূহের মাধ্যমে নতুন কোনো যুক্তিবাক্য স্থাপনের যে প্রক্রিয়া তার নাম হচ্ছে অনুমান। যেমন দূরে কোথাও ধোঁয়া দেখে আমরা আগুনের অস্তিত্ব অনুমান করি। এখানে ধোঁয়াটা হচ্ছে আমাদের জ্ঞাত বিষয়, অর্থাৎ ধোঁয়াটা আমরা দেখতে পাচ্ছি, এবং আগুনটা হচ্ছে অজ্ঞাত বিষয়, অর্থাৎ আগুনটা অজ্ঞাত বিষয় ছিল। ধোঁয়া দেখে আমরা আগুনের অস্তিত্ব অনুমান করলাম। ঠিক তেমনইভাবে যুক্তিবিদ্যায় এই যুক্তিবাক্য বা বাক্য সমূহের মাধ্যমে, অর্থাৎ এক বা একাধিক যুক্তিবাক্যের সমন্বয়ে আমরা যে নতুন যুক্তিবাক্য স্থাপন করি সেটাকে বলা হয় অনুমান। যেমন এটা একটা অনুমান। সকল মানুষ হয় দ্বিপদ, রহিম হয় মানুষ, অতএব রহিম হয়
দ্বিপদ। এখানে একাধিক যুক্তিবাক্য থেকে আমরা একটা নতুন যুক্তিবাক্যকে সিদ্ধান্ত হিসাবে স্থাপন করলাম। ঠিক তেমনই এখানে যেমন দুইটা যুক্তিবাক্য থেকে একটা নতুন যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসাবে আইছে, এটা যেমন একটা অনুমান, ঠিক তেমনই একটা যুক্তিবাক্য থেকেও কখনো কখনো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। সেক্ষেত্রে অনুমানের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, সে বিষয়টা আমরা পরে আলোচনা করব। এটা এখন না, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখলাম একটা যুক্তি, একাধিক যুক্তিবাক্যের সমন্বয়ে একটা নতুন যুক্তিবাক্য আহরণের যে প্রক্রিয়া তার নাম হচ্ছে যুক্তি। এখানে প্রথম দুইটা যুক্তিবাক্যের নাম হচ্ছে আশ্রয় বাক্য এবং আশ্রয় বাক্য দুটি থেকে অনুমিত যুক্তিবাক্যের নাম হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তাহলে এটা হচ্ছে একটা অনুমান। তো এখন এই টোটালটা হচ্ছে অনুমান, ভাষায় প্রকাশিত অনুমানের নাম হচ্ছে যুক্তি। এটা যেমন একটা অনুমান, ঠিক তেমনই টোটালটা যেমন একটা অনুমান, ঠিক তেমনইভাবে একটা যুক্তি। এখানে আশ্রয় বাক্য দুইটিও যেমন যুক্তিবাক্য, সিদ্ধান্তটিও যুক্তিবাক্য, কিন্তু আশ্রয় বাক্য এর মধ্যে উদ্দেশ্য বিধেয় আছে। উদ্দেশ্য একটা পদ, বিধেয় একটা পদ, উদ্দেশ্য একটা পদ, বিধেয় একটা পদ, উদ্দেশ্য একটা পদ, বিধেয় একটা পদ। অর্থাৎ এখানে আমাদের তিনটা যুক্তিবাক্য আছে। প্রথম দুইটা আশ্রয় বাক্য, পরেরটা সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে অনুমান পড়তে যেহেতু আমাদের কি দরকার হয়, যুক্তিবাক্যের দরকার হয়, তাহলে এখন আমরা যুক্তিবাক্য সম্পর্কে আলোচনা করব। যুক্তিবাক্যকে ইংরেজিতে বলে প্রপোজিশন। তো আমরা বাক্য জানি, ভাষায় প্রকাশিত অর্থপূর্ণ উক্তির নামই হচ্ছে বাক্য। অর্থপূর্ণ উক্তির নামই হচ্ছে বাক্য। আর এখন যে যুক্তি আমরা গঠন করেছি, যে অনুমানের উদাহরণটি আমরা দিয়েছি, সেটার মধ্যে প্রয়োজন হয়েছে যুক্তিবাক্য। সাধারণ বাক্যকে বলে সেন্টেন্স, আর যুক্তিবাক্যকে বলে তার প্রতিশব্দ হচ্ছে প্রপোজিশন। তো যুক্তিবাক্য জিনিসটা কি? দুটি পদের মধ্যে সদার্থক বা নৈয়ার্থক, দুটি পদের মধ্যে সদার্থক বা নৈয়ার্থক যে কোনো প্রকার সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে। দুইটা পদ, এখানে তোমরা লক্ষ্য করো, মানুষ একটা পদ, দ্বিপদ একটা পদ, রহিম একটা পদ, মানুষ একটা পদ, রহিম একটা পদ, দ্বিপদ একটা পদ। সাধারণ বাক্যের দুইটি অংশ, উদ্দেশ্য বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট, কিন্তু যুক্তিবাক্যের তিনটি অংশ। যুক্তিবাক্য হতে হলে উদ্দেশ্য বিধেয় ছাড়াও তার আরেকটি অংশ অবশ্যই লাগবে, না হলে যুক্তিবাক্য হবে না। ইংরেজিতে যেমন ভার্ব ছাড়া বাক্য হবে না। মানুষ মরণশীল, কিন্তু আমরা যদি ইংরেজিতে তাকে বলতে যাই তখন বলি ম্যান ইজ মর্টাল, কিন্তু মানুষ মরণশীল, তো ম্যান মর্টাল বললেই হয়ে গেল, কিন্তু আমাদেরকে বলতে হয় ম্যান ইজ মর্টাল। ঠিক তেমনইভাবে সকল মানুষ দ্বিপদ, এই কথাটি বলতে যে আমাদেরকে যুক্তিবাক্যের আকৃতিতে বলতে হবে সকল মানুষ হয় দ্বিপদ। অর্থাৎ এখানে সংযোজক ছাড়া, কনজাংশন ছাড়া কোনো ধরনের বাক্য যুক্তিবাক্য হবে না। এবং এই তিনটা অংশ মাস্ট, সাবজেক্ট প্রেডিকেট এবং কোপুলা। যুক্তিবাক্যের তিনটা অংশ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। একটা যুক্তিবাক্যকে এই আকৃতিতেই থাকতে হবে, অর্থাৎ উদ্দেশ্য প্রথমে, তারপরে সংযোজক, তারপরে বিধেয়। তিনটা অংশই আছে, কিন্তু যদি যথাস্থানে না থাকে তাহলেও যুক্তিবাক্য হবে না।
তাহলে উদ্দেশ্য আমরা জানি, একটা বাক্যের মধ্যে, একটা যুক্তিবাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে উদ্দেশ্য, আর যা কিছু বলা হয় সেটা বিধেয়। এবং এই বলার কাজটা অর্থাৎ স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক যে প্রকারেই হোক না কেন, ইতিবাচক বা নেতিবাচক যে ধরনেরই হোক না কেন, এই কাজটা যে কনজাংশনের মাধ্যমে, যে সংযোজকের মাধ্যমে হয় তার নামই হচ্ছে ইংরেজিতে কপুলা এবং বাংলায় বলে সংযোজক। এখন কথা হচ্ছে যে এই সংযোজক বাক্য যদি স্বীকৃতিমূলক হয় তাহলে সংযোজক হবে হয়, আর বাক্য যদি না নেতিবাচক হয়, না বোধক হয়, তাহলে হবে নয়। সাধারণত হয় বা নয় এর বাইরেও নাম্বার পার্সন ভেদে ভিন্ন হতে পারে। যেমন সম্মানী লোকের ক্ষেত্রে ইতিবাচক ক্ষেত্রে হন, আর সম্মানী লোকের ক্ষেত্রে নেতিবাচক হলে নন হতে পারে। নাম্বার পার্সন আমার ক্ষেত্রে, আমি যদি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এক ধরনের হতে পারে, আমি মরণশীল, তাহলে আমি হয় মরণশীল কথাটা তো বলা যাবে না। তাহলে কি বলতে হবে যে আমি হই মরণশীল, তুমি মরণশীল, তুমি হয় মরণশীল কথাটি বলা যাবে না, বলতে হবে তুমি হও মরণশীল। তাহলে সংযোজক দুই ধরনের, ইতিবাচক এবং নেতিবাচক। বাক্যটা স্বীকৃতিমূলক হলে সেটা মধ্যে হয়, হন, এই জাতীয় হই, এই জাতীয় কনজাংশনগুলো সংযোজক হিসাবে ব্যবহৃত হবে। আর বাক্যটা অস্বীকৃতিমূলক হলে হন, নন, নয়, নন, নও, নই এই জাতীয় শব্দ ব্যবহৃত হবে এবং সেটা বর্তমান কালের হতে হবে, সংযোজকটা বর্তমান কালের হতে হবে। তাহলে অনুমান বা যুক্তি গঠন করতে হলে আমাদের অবশ্যই লাগবে যুক্তিবাক্য। আর যুক্তিবাক্য গঠিত হয় কি নিয়ে? পদ নিয়ে। পদ নিয়ে। সেই পদ কোথায় ব্যবহৃত হয়? যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের জায়গায়। তা আমরা তাহলে যুক্তিবাক্য যেমন যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, আবার যুক্তিবাক্য গঠন হতে হলে লাগে কি? পদ। তাহলে পদও যুক্তিবিদ্যার একটি অন্যতম আলোচ্য বিষয়। তো পদ আমরা ছোট ক্লাস থেকে, সেই প্রাইমারি থেকেই পদ পড়ে আসছি। প্রাইমারিতে আমরা পড়ছি, তারপরে হাই স্কুলে পড়ছি, প্রাইমারিতে আমরা একটা সার্টিফিকেট অর্জন করছি, হাই স্কুলে এসে জেএসসি এবং এসএসসি দুইটা সার্টিফিকেট, অর্থাৎ ইতিমধ্যে আমাদের যে তিনটা সার্টিফিকেট অর্জন করছি সেখানে প্রতিটা সার্টিফিকেট অর্জন করতে যেই পদ বিষয়টি আমাদের পড়তে হয়েছে। কিন্তু যুক্তিবিদ্যায় পদ বিষয়টি একটু ভিন্ন, তবে অত্যন্ত সহজ। অন্য জায়গায় যেমন পদের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, কিন্তু যুক্তিবিদ্যায় পদ হচ্ছে দুইটি, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। একটা যুক্তিবাক্যের উদ্দেশ্যের স্থানে যে বসে, যেমন এখানে মানুষ, সকল মানুষ, এটা উদ্দেশ্য পদ। এখানে দ্বিপদ, সে বিধেয়ের স্থানে আছে, এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞাটি হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়ের স্থানে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা আছে, সেই শব্দ বা শব্দ সমষ্টির নাম হচ্ছে পদ। সেই শব্দ বা শব্দ সমষ্টি নাম হচ্ছে পদ। অর্থাৎ একটা উদ্দেশ্য পদ একটা শব্দ নিয়ে গঠিত হলে সেটা যেমন একটি পদ, একাধিক শব্দ নিয়ে গঠিত হলে সেটাও একটি পদ। যেমন এখানে উদ্দেশ্যের জায়গায় সকল মানুষ, দুইটা শব্দ নিয়ে একটি পদ, কিন্তু বিধেয়টা একটা শব্দ নিয়েই একটি পদ। তাহলে উদ্দেশ্য যত ছোটই হোক না কেন উদ্দেশ্য একটা পদ, বিধেয় যত ছোটই হোক না কেন বিধেয় একটা পদ, আবার এই উদ্দেশ্য বিধেয় যত বড়ই হোক না কেন সেটাও একটি পদ। অর্থাৎ একটা যুক্তিবাক্যে পদ হচ্ছে শুধুমাত্র দুইটি। যেমন দ্বিতীয় বাক্য, রহিম হয় মানুষ। রহিম একটা শব্দ, একটা পদ। মানুষ একটা শব্দ, একটা পদ। আর মাঝখানে যে তাদেরকে একত্রিত করছে তার নাম হচ্ছে সংযোজক। মনে রাখতে হবে, একটা যুক্তিবাক্যে দুইটা পদ, উদ্দেশ্য একটা পদ, বিধেয় একটা পদ, কিন্তু সংযোজক শুধুমাত্র উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাদের মধ্যে একটা সম্পর্ক সেতু বন্ধনের কাজ করে, কিন্তু সে নিজে কখনই যুক্তিবিদ্যায়
পদ হতে পারে না। এখন একটু আগে যে আমি বললাম একটা শব্দ হলেও একটা পদ, একাধিক শব্দ হলেও একটা পদ। যেমন আমি একটা উদাহরণ দেই, রহিম ও করিম হয়, আমি একটু সংক্ষেপে তোমাদের বলি, তোমরা কথাটা শুনে রাখো। সেটা হচ্ছে রহিম ও করিম হয় অধ্যাপক আব্দুল মজিদ কলেজের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। রহিম ও করিম হয় অধ্যাপক আব্দুল মজিদ কলেজের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। তাহলে কি দেখা যাচ্ছে যে উদ্দেশ্যের স্থানে আছে রহিম ও করিম, তাহলে এখানে আছে রহিম ও করিম, এই পুরাটা হচ্ছে একটা পদ। আর যেখানে আমি কালির দাগ দিয়ে সংখ্যাটা শুধু নির্দেশ করছি, বড় বেশি সময়ের কারণে বা এখানে জায়গা স্বল্পতার কারণে আমি লিখি নাই অধ্যাপক আব্দুল মজিদ কলেজের মানবিক বিভাগের মেধাবী ছাত্র, অর্থাৎ এই অংশটার মধ্যে দেখা যাচ্ছে যে 8টা শব্দ মিলে একটা পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যুক্তিবিদ্যার যুক্তিবাক্যে, একটা যুক্তিবাক্যে কোনো সময়ই পদের সংখ্যা 2-এর অধিক হবে না। বাক্যটি যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন, পদের সংখ্যা সকল সময়ে 1, অর্থাৎ সেখানে পদের সংখ্যা 2। শব্দের সংখ্যা যাই হোক না কেন, শব্দের সংখ্যার সাথে পদের সংখ্যার কোনো ধরনের তারতম্য ঘটবে না, পদ হবে 2টি। আর যে সম্পর্ক স্থাপনের কাজ করবে, উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে যে সংযোজক স্থাপনের কাজ করে তার নাম হচ্ছে সংযোজক। ইংরেজিতে তাকে বলে হচ্ছে কোপুলা। সাবজেক্ট প্রেডিকেট কোপুলা, উদ্দেশ্য বিধেয় সংযোজক, এই আকৃতিতেই কি থাকে, যুক্তি বাক্য থাকে। তাহলে আজকে আমরা কি জানলাম যুক্তিবিদ্যার সম্পর্কে সাধারণ ধারণা, অর্থাৎ যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি জানলাম। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক, সেটা আছে গ্রিক শব্দ লজিকি থেকে। এই লজিকিটা আবার লোগোস শব্দের বিশেষণ। লোগোস শব্দের অর্থ যেহেতু গ্রিক ভাষায় হচ্ছে চিন্তা বা ভাষা, সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান বা চিন্তা বিষয়ক বিজ্ঞান। আর চিন্তা কথাটা যুক্তিবিদ্যায় যেমন ব্যবহৃত হয় একইভাবে মনোবিজ্ঞানেও ব্যবহৃত হয়, কিন্তু মনোবিজ্ঞানে চিন্তা কথাটা অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, সেখানে প্রত্যক্ষণ স্মৃতি কল্পনা বিভিন্ন রকম বিষয় নির্দেশ করে। কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে বিচারমূলক চিন্তা বা সবিচার চিন্তা। যুক্তিবিদ স্টেপিং বলছে যুক্তিবিদ্যায় চিন্তা হচ্ছে বিচারমূলক চিন্তা বা সবিচার চিন্তা। তারপরে আমরা কি পড়লাম, অনুমান, ইনফারেন্স। অনুমান বলতে জ্ঞাত বিষয় থেকে কোনো জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় জ্ঞান লাভের যে মানসিক প্রক্রিয়া তার নাম হচ্ছে অনুমান। এই অনুমানটা হচ্ছে একটা পরোক্ষ জ্ঞান। আমরা প্রত্যক্ষভাবে কোনো কিছু প্রত্যক্ষণ করি, দেখি, তার ভিত্তিতে নতুন কিছু জানার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অনুমান। আমরা দূরে কোথাও ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব অনুমান করি। আমরা আকাশে ঘন কালো মেঘ দেখে বৃষ্টি হতে পারে এই ধরনের ধারণা অনুমান করি। আমরা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এরকম মানুষ আস্তে আস্তে মরতে দেখে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপরে নির্ভর করে বিশ্বাস করি যে অর্থাৎ সকল মানুষই মরণশীল। যেহেতু আগের যারা ছিল তারা চলে গেছে, পরে যারা আসবে হয়তো তারা, আমরা যারা আছি আমাদেরকেও এইভাবে একই প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে চলে যেতে হবে। তারপরে এই অনুমান গঠনের কাজটা যেহেতু, অনুমান বা যুক্তি গঠনের কাজটা যেহেতু যুক্তিবাক্য করে, তারপর আমরা যুক্তিবাক্য জিনিসটাও জানলাম। 2টি পদের মধ্যে সদার্থক বা নয়ার্থক, অর্থাৎ ইতিবাচক বা নেতিবাচক যে কোনো প্রকার সম্পর্কে প্রকাশের নাম হচ্ছে যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য আবার গঠিত হয় পদ নিয়ে, তাহলে পদও যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। আমরা সাথে সাথে এও জানলাম যে একটা যুক্তিবাক্যে পদ থাকে 2টি এবং কেবলমাত্র
দুইটি, এর কম বা বেশি থাকতে পারে না। একটা যুক্তিবাক্য সেটা যত বড়ই হোক না কেন সেখানে দুইটি পদ, আর যত ছোটই হোক না কেন সেখানেও থাকবে দুইটি পদ। কিন্তু একটা যুক্তিবাক্যের অংশ অবশ্যই থাকবে তিনটি, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। একটা যুক্তিবাক্যের অংশ অবশ্যই তিনটি থাকবে, সেটা হচ্ছে উদ্দেশ্য থাকবে, বিধেয় থাকবে, সংযোগ থাকবে, এবং সেটার ফরম্যাটটা হবে উদ্দেশ্য সংযোজক বিধেয় আকারে, অর্থাৎ উদ্দেশ্য প্রথমে, তারপরে সংযোজক, তারপরে বিধেয়। আর যুক্তিবাক্যটা যদি খুব বড় আকৃতিরও হয়, শব্দ সংখ্যা অনেক বেশি হয়, তাহলেও পদ থাকবে দুইটা, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। যেমন এখানে আমরা লিখেছি রহিম ও করিম হয় অধ্যাপক আব্দুল মজিদ কলেজের মানবিক বিভাগের মেধাবী ছাত্র, অর্থাৎ বিধেয়র মধ্যে শব্দ সংখ্যা আছে 8টি, কিন্তু এই 8টি শব্দ মিলেই একটি পদ। তাহলে আজকে আমরা যুক্তিবিদ্যার ধারণা এবং দুইজন যুক্তিবিদের সংজ্ঞা, যুক্তিবিদ আই.এম. কোপি অর্থাৎ ইরভিং এম কোপি এবং জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল, তাদের দুইজনের সংজ্ঞাও আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমি তোমাদের যে বইটা কেনার জন্য বলেছি ডক্টর এম হুদা, এই বইটাই তোমরা প্রথমে কিনবা, এরপরে বাইরে যদি কিনতে চাও আমার সাথে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদের বলবো। তাহলে আজকে আমরা আর অগ্রসর হব না, যতটুকু সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই বিষয়গুলো তোমরা বাড়িতে দেখো, এবং এই সময়ে দেশে করোনা আক্রান্ত, কোভিড-19-এ আক্রান্ত মানুষের সংখ্যা এখনও আমাদের দেশে কম না। তোমরা মাস্ক ব্যবহার করবা এবং সাবান পানি দিয়ে হাত ধৌত করবা, 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড মতো সাবান পানি দিয়ে হাত ধৌত করবা মাঝে মাঝে, কিছুক্ষণ পর পর। এবং অন্যথায় বাইরে গেলে টাকা পয়সা ধরলে বা ময়লা ধরলে স্যানিটাইজার ব্যবহার করবা। সর্বোপরি নিজে সুস্থ থাকবা এবং তোমার পরিবেশকে সুস্থ রাখবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।